তো আজকে আমরা চলে এসেছি ক্লাস সিক্সের থার্ড সামেটিভ মানে তৃতীয় যে পরীক্ষাটা হবে, ফাইনাল যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটার মধ্যশিক্ষা পর্ষদের যে সেটটা রয়েছে সেই সেটটা করাবো। আজকে 1 আর 2 এরগুলো হবে, ঠিক আছে। সবার প্রথম আমি ইউটিউবে প্রথম ক্লাসটা দিচ্ছি, মানে তৃতীয় যে পরীক্ষাটা হবে ক্লাস সিক্সের যে থার্ড সামেটিভ এক্সামটা হবে, তার প্রশ্নবিচিত্রার প্রথম সলভ ক্লাস আমি প্রথম প্রোভাইড করছি। তোমরা যদি ভালো লেগে থাকে বা তোমাদের যদি এই ক্লাসগুলোর প্রতি যদি আগ্রহ হয়ে থাকে বা বোঝানোর স্টাইলটা যদি ভালো লেগে থাকে, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। অন্তত চ্যানেলে একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আর যে অঙ্কটা বুঝতে পারবে না সে অঙ্কটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি পরের দিন যখন ভিডিওটা বানাবো তখন আমি এই ভিডিওটা মানে পরের যে ভিডিওটা হবে সেই ভিডিওটাতে আমি অঙ্কর নাম্বার দিয়ে অঙ্কটা করে বোঝাবো। আর প্রত্যেকটা অঙ্ক তোমাদের সুবিধার জন্য আমি কি করেছি দেখো, বোর্ডের নিচে এই জায়গাটায় দেখো, বোর্ডের নিচে এখানে দিয়ে দেখো অঙ্কগুলো আমি তুলেই দিয়েছি যাতে তোমাদের কোশ্চেনগুলো খুঁজে না বার করতে হয়, ঠিক আছে। নিচে থেকে কোশ্চেনগুলো পড়ে নিয়ে তারপরে অঙ্কগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে। তো সবাই আমাকে সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট করো আমি এখন থেকে প্রত্যেক দিনই তোমাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর এবার চেষ্টা করব প্রত্যেকটা সাবজেক্টের প্রতি ভিডিও আনার, ঠিক আছে। ভিডিওর লেন্থ কম হবে আর হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও পাওয়া, পার্ট ওয়াইজ ভিডিও হবে, ঠিক আছে। সবার কাছে একটাই অনুরোধ, শুধু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর যে যেখানে পারো একটু শেয়ার করো, লাইক করো আর একটা করে কমেন্ট করে দিও, ঠিক আছে। তো প্রথম অঙ্কে চলে যাচ্ছি। বলছে এক অংশ সমান সমান কত। একের একেরটা বলেছে এক অংশ সমান সমান কত। এক অংশ মানে কত? এক অংশ মানে কি? পুরোটা বোঝায়। এক অংশ মানে পুরোটা বোঝায়, ঠিক আছে। এক অংশ মানে পুরোটা বোঝায়, ঠিক আছে। তাহলে পুরোটা বোঝালে কোন পার্সেন্টটা হবে? পুরোটা বোঝালে দেখো 20% মানে কত? 20% মানে 20/100। তারপরটা কত বলেছে? 25% মানে 25/100। তারপরটা কত বলেছে? 50%। 50% মানে কি জানি আমরা? 50/100। তারপরটা কত বলেছে? 100% মানে 100/100, তাই তো। পার্সেন্টেজ মানে আমরা কি জানি? পুরোটা বলতে আমরা কি বোঝাই দেখো, এক অংশ মানে কি হবে? এক অংশ মানে পুরোটা বোঝায়, এটুকু আগে জেনে রাখো। এক অংশ মানে কি বোঝায়? পুরোটা বোঝায়, ঠিক আছে। এবার প্রথম অপশনে কি বলছে? 20%, তাই 20/100 হলো, পার্সেন্টের জন্য 100 এলো, ঠিক আছে। 25% বলেছে তাই 25%-এর জন্য 100 এলো। 50% বলছে 50 নিচে তাই 100 এলো। 100% বলছে 100 নিচে 100 এলো। এবার এগুলো কাটাকুটি করি। 20 একে 20, 5 কুড়ি 100, 25 একে 25, 4 বইয়ের সঙ্গে 100, 50 একে 50, 50 দুগুণে 100, 100 100 কেটে গেলে 1 হয়। তাহলে এই 1 আর এই 1 পুরোপুরি মিল খাচ্ছে না, তার জন্য অপশন ডি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। তাহলে 100% মানে এক অংশ, আর সেটাকে আমরা কি বলি? পুরো বলি। সেটাকে আমরা পুরো বলি, ঠিক আছে। টুকে নাও সবাই অঙ্কটা। চলে যাও পরের অঙ্কে। আচ্ছা চলে যাও পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্ক বলেছে প্রদত্ত পিচ বোর্ডের কাগজটিতে 6টি বর্গাকার ক্ষেত্র রয়েছে, সেই বিন্দুগুলো দিয়ে ভাঁজ করলে আমার কি হবে? দেখো পাশে একটা ছবি আঁকা রয়েছে, তোমরা বইয়ের দেখবা ডান দিকে পাবে। সেই ডান দিকে দেখো একটা ছবি আঁকা রয়েছে, সেটা একটা পিচ বোর্ডের কাটা কিছু অংশ, ঠিক আছে। বর্গক্ষেত্রাকার আকারে রয়েছে, সেগুলোকে যদি আমরা ঠিক মতো ভাঁজ করি, দেখো সবকটা ভাঁজের মানই কিন্তু সমান। একের 2 নাম্বার অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে। একের 2 নাম্বার অঙ্ক দেখো, সবকটা যে ভাঁজগুলো হয়েছে, ভাঁজগুলো দেখো বর্গক্ষেত্রাকার। বর্গক্ষেত্রাকার মানে যার প্রত্যেকটা সাইডের দেখো দৈর্ঘ্য সবকটা একই। যে এক একটা বর্গক্ষেত্র, এখানে দেখো 6টা বর্গক্ষেত্র আছে, যোগ চিহ্নটায় 6টা বর্গক্ষেত্র আছে, 6টারই বাহুর দৈর্ঘ্য সমান। যখনই দেখবা বাহুর দৈর্ঘ্যগুলো সমান হবে তখন তাহলে আমরা কোন উত্তরটা নেব? অপশন ডি, ঘনক। কি নেব? ঘনক। মানে এগুলোকে, এটা তোমাকে কেটে দিয়েছে, এটাকে যদি ঠিকমতো জোড়া লাগাও তুমি এটা লুডুর ছক্কা তৈরি করতে পারবে। লুডুর ছক্কা কখনো দেখেছো যে এক পাশ বড় এক পাশ ছোট হয়? কখনোই দেখবা না। লুডুর ছক্কায় কি হয়? লুডুর ছক্কায় হয় সবকটা বাহু কি হয়? সমান হয়। লুডুর ছক্কায় কটা ধার থাকে? 6টা ধার থাকে। তার জন্য এখানেও দেখো 6টা বর্গক্ষেত্র আছে, 1 2 3 4 5 6। লুডুর ছক্কায় পুট থেকে 6 অবধি 6টা ঘর থাকে
এখানেও দেখো 6টা বর্গক্ষেত্রের ঘর রয়েছে, বোঝা গেল জিনিসটা। আর লুডোর ছক্কা যেমন প্রত্যেকটা ধার সমান হয়, এখানে বর্গক্ষেত্রের ঘরগুলো প্রত্যেকটা ধার সমান, তাই অপশন ডি হয়ে যাবে ঘনক। ঘনক মানে লুডোর ছক্কা। ঘনক কিসের উদাহরণ? ঘনক হচ্ছে একটা লুডোর ছক্কা। ঠিক আছে, এটা স্টার মেরে রাখো, তোমাদের পরীক্ষায় আসে একটা ঘনকের উদাহরণ দাও, তখন লুডোর ছক্কা লিখবা, ঠিক আছে। চলে যাও পরের অঙ্কে। আচ্ছা, 3 নম্বর অঙ্কে কি বলেছে? বলছে পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্যের 4 গুণ। কার দৈর্ঘ্য? পেনের দৈর্ঘ্য। এখানে কি বলেছে? পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্যের। কার দৈর্ঘ্যের? ঢাকনার দৈর্ঘ্যের। পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্যের কত গুণ? 4 গুণ। তাহলে ভালো করে বুঝবা, ঢাকনার দৈর্ঘ্য তো আমি জানি না, তার জন্য ঢাকনার দৈর্ঘ্য আমি যদি x ধরি, ঢাকনার কত গুণ পেনের দৈর্ঘ্য? 4 গুণ। তাহলে 4 এর সাথে x গুণ হয়ে কত হয়ে যাবে? 4x। আর এটা হবে শুধু x। ঠিক আছে, এবার ভালো করে বুঝবা জিনিসটা। বলেছে এটার ব্যস্ত অনুপাত করি। এটার ব্যস্ত অনুপাত করি। কার কার মধ্যে ব্যস্ত অনুপাত করতে বলেছে? পেন এবং ঢাকনার দৈর্ঘ্য। পেন এবং ঢাকনার দৈর্ঘ্য। তাহলে পেন আর এখানে ঢাকনার দৈর্ঘ্য। পেনের কত বেরিয়েছে? 4x বেরিয়েছে, 4x। ঠিক আছে, আর ঢাকনার দৈর্ঘ্য কত বলেছে? x। তাহলে এই x কেটে গেল, পড়ে থাকে এখানে 4, আর এখানে কিছু নেই মানে 1, এটা পড়ে রয়েছে। এর ব্যস্তানুপাত কি হবে? ব্যস্তানুপাত মানে জিনিসটা উল্টো হয়, 4:1 থাকলে 1:4 হয়ে যায়, তাই হলো অ্যানসার। ঠিক আছে, এই অঙ্কগুলো একটু হার্ড আছে ঠিকই, কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষা আসার মতো অঙ্ক। ঠিক আছে, খুবই ভালো অঙ্ক, তাও ভালো মতো বুঝে নাও। আমাকে বলেছে পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্যের 4 গুণ। কার 4 গুণ? ঢাকনার দৈর্ঘ্যের 4 গুণ। যার বলবে সেটাকে আমরা x ধরে নেবো। আবার বলছি পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্যের 4 গুণ। কার 4 গুণ? ঢাকনার দৈর্ঘ্যের, তাই ঢাকনার দৈর্ঘ্যকে x ধরে নিয়েছি। কার 4 গুণ? বলছে পেনের দৈর্ঘ্যের 4 গুণ, তাহলে পেনের দৈর্ঘ্যের সাথে এ 4 গুণ হয়ে গেছে। ঢাকনার দৈর্ঘ্য পেনের দৈর্ঘ্যের 4 গুণ। ঠিক আছে, তাহলে না, পেনের দৈর্ঘ্য বলেছে ঢাকনার দৈর্ঘ্যের 4 গুণ। পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্যের 4 গুণ। তাহলে ঢাকনার দৈর্ঘ্য যার বলবে, যার, কার? এখানে ঢাকনার বলেছে, তাই ঢাকনাকে x ধরেছি। পেনের দৈর্ঘ্য তাহলে 4 গুণ, মানে 4 গুণ x হয়ে যাবে। এবার তার অনুপাত বার করলাম। কার কার অনুপাত বার করলাম? দেখো প্রশ্নে বলেই দিয়েছে পেন ও ঢাকনার দৈর্ঘ্যের অনুপাত কত। পেন আর ঢাকনার দৈর্ঘ্য, পেন কত? 4x আছে, এই যে 4x দিয়েছি, আর ঢাকনার দৈর্ঘ্য কত? x আছে, x দিয়েছি। এইগুলো কাটাকুটি করা যায়, এই x মিল খেলো, তাই কাটাকুটি হয়ে গেল। এখানে 4 পড়ে থেকে কিছু নেই মানে 1। এবার একে কি অনুপাত করতে হবে? যে ব্যস্ত অনুপাত করছে। ব্যস্ত অনুপাত মানে জিনিসটা উল্টে যায়, তাই 1:4 হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, চলে যাবো পরের অঙ্কে। দেখো কোশ্চেনটা বলেছে 1895 থেকে 1915 সাল পর্যন্ত লিপিয়ার। লিপিয়ার জিনিসটা কি? লিপিয়ার সবসময় মনে রাখবা, লিপিয়ার। লিপিয়ার কথাটার অর্থ হচ্ছে 4 বছর। ঠিক আছে, লিপিয়ার ক বছর অন্তর হয়? 4 বছর অন্তর হয়। কখন হয়? 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস কত দিনে হয়ে যায়? 28 তারিখ থেকে 29 তারিখে হয়ে যায়। কদিন বেড়ে যায়? একদিন বেড়ে যায়। ঠিক আছে, এটাকে আমরা লিপিয়ার বলে থাকি। লিপিয়ার ক বছর অন্তর হয়? 4 বছর অন্তর। ফেব্রুয়ারি মাস 28-এ থাকে, কিন্তু যে বছর লিপিয়ার আসবে সেই বছরটা ফেব্রুয়ারি মাস কততে হয়ে যাবে? 29-এ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লিপিয়ার কত বছর অন্তর হয়? 4 বছর অন্তর হয়। সেই 4 বছর অন্তর কোন মাসে গিয়ে প্রভাবটা পড়বে? ফেব্রুয়ারি মাসে গিয়ে প্রভাবটা পড়বে। 28-এ মাস হয়, সে জায়গায় 29-এ মাস হয়ে যাবে। ঠিক আছে, কদিন বেড়ে যায়? একদিন বেড়ে যায়। ঠিক আছে, তাহলে ক বছর অন্তর? হচ্ছে 4 বছর অন্তর, তার মানে যেই ঘরগুলো আসবে সেগুলোকে 4-এর ঘরের নামতা বা 4-এর গণিতক। তাহলে 95 এর পর আমি 1896 সালটা পাবো লিপিয়ার, কারণ কি
পেছনের এই 96কে তুমি 4 দিয়ে ভাগ করে দেখো, 4 দুগুণে 8, 4 4-এ 16, ভাগ গেল, হ্যাঁ গেল। 4 দিয়ে যখনই লাস্টের দুটো ডিজিট মিলে যায় তাহলে সেটাকে আমরা লিপ ইয়ার বলি। তারপরের 4 বছর কোনটা হবে? তার পরের 4 বছর হবে 1900, তারপরে কত হবে? 1904, মানে 4 বছর অন্তর অন্তর হচ্ছে 1908, তারপরে যাবে কত? 1912, তারপরে কত যাবে? 1916, ঠিক আছে। কিন্তু আমাকে কত সাল অবধি নিতে বলেছে? 1915, কিন্তু 1916 সাল তো 15 সালের থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই এটা কাটা, ঠিক আছে। তাহলে এখানে কটা লিপ ইয়ার পেলাম? এই একটা, এই হচ্ছে। এবার দেখো এখানে একটা বোঝার জিনিস আছে, যখন পেছনে ডবল শূন্য থাকবে, এগুলোর পেছনে ডবল শূন্য ছিল, 96 এর পেছনে ডবল শূন্য নেই, 4 এর পেছনে ডবল শূন্য নেই, এখানেও ডবল শূন্য নেই, এখানেও ডবল শূন্য নেই, কিন্তু 1900 সালের সময় ডবল শূন্য আছে না? যেগুলো ডবল শূন্য থাকবে সেগুলোকে 400 দিয়ে ভাগ করে দেখতে হয়। এখানে ডবল শূন্য কার আছে? 1900, তাহলে একে 400 দিয়ে ভাগ করে দেখি। 3 4-এ 12, 4 4-ই 16, তাহলে এটা কত? 1600 হয়ে গেল। এখানে থাকে 300, 400কে দিয়ে 300কে কি আর ভাগ করা যাবে? না, তার জন্য 1900টাকে লিপ ইয়ার ধরা যাবে না। কিন্তু দেখো 4 বছর অন্তর অন্তর গুনলে 1900 সালটা দেখো 4 বছর অন্তর আসে, তবুও আমরা তাকে লিপ ইয়ার ধরতে পারবো না। তার কারণ এটা, ভালো করে আবার বোঝাচ্ছি। লিপ ইয়ার 4 বছর অন্তর হয়। কোন মাসে হয়? ফেব্রুয়ারি মাসে হয়। 28 মাস হওয়ার কথা ছিল, সেই বছর কি হবে? 29 মাস হয়ে যাবে। ক বছর অন্তর হচ্ছে? 4 বছর। তাহলে 4-এর গুণিতকগুলো আমরা পাবো উত্তর। তাহলে 1995, 5 তো কখনো 4-এর ঘরের নামতা পড়ে আসে না। 95 এর পর কত ঘর আছে? 96, সেই পেছনের দুটো ডিজিট কত? 96, 96কে 4 দিয়ে ভাগ করে দেখলাম যে পুরোপুরি ভাগ যাচ্ছে, তার মানে 96 সালটা লিপ ইয়ার, একটা পেলাম, এই একটা সাল লিপ ইয়ার পেলাম। তারপরে 4 বছর বাদ দিলে কত? 1900 হয়ে যায়, 1900 হয়ে যায় তো, কিন্তু 1900 সালটা আমরা লিপ ইয়ার নিতে পারবো না। কেন? 1900 সালের পেছনে কটা শূন্য আছে? দুটো শূন্য আছে। তাহলে এই টোটালটাকে তখন 400 দিয়ে ভাগ করতে হবে। 400 দিয়ে ভাগ করে দেখলাম ভাগ মিলছে না, তাই এটা লিপ ইয়ার বাদ। 1900 সালের পর 4 বছর বাদ 1904, তাহলে এটা একটা লিপ ইয়ার হলো 2 নাম্বার, এটা একটা লিপ ইয়ার হলো 3 নাম্বার, 4 এর পর 8 3 নাম্বার হলো, এটা 4 নাম্বার লিপ ইয়ার। 1912, কিন্তু 1912 এর পর 1916 তো নিতে পারবো না, কারণ 1915 অবধি বলেছে। তাহলে লিপ ইয়ার সংখ্যা কটা হবে? 4টি হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। শুধু এই জিনিসটা মনে হয়, পেছনে যদি ডবল শূন্য থাকে তখন 400 দিয়ে ভাগ করব, পেছনে যদি ডবল শূন্য না থাকে তাহলে পেছনের ডবল ডিজিটকে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। যদি ভাগ করে মিলে যায় সেগুলোকে লিপ ইয়ার বলবো, আর যদি ভাগ করে না মিলে তাহলে সেটাকে লিপ ইয়ার বলতে পারবো না, ঠিক আছে। চলে যাও পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখো, তোমাদের বহু চেনা পরিচিত একটা অঙ্ক। যারা যারা আমার আগের সেটগুলো করেছো, মানে সেকেন্ড সামিটিভের সময় যে সেটগুলো করিয়েছি, সেই সেটগুলো যারা করেছো, পরের অঙ্কটা হাসতে খেলতে বলতে পারবে কি উত্তর হবে, ঠিক আছে। প্রশ্নটা কি বলেছে? শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। 1-5 কি বলেছে? শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা সবসময় দশমিক ঘরের পর থেকেই শুরু হয়। তাহলে অপশন এ কি বলেছে? 0.3 পৌনপুনিক। অপশন বি 0.14 এর মাথায় পৌনপুনিক। তারপরে অপশন সি কত বলেছে? 0.123 এখানে পৌনপুনিক। আর একটা ডি বলেছে 1/6। ঠিক আছে। এবার দেখো, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা সবসময় দশমিকের পরের ঘর থেকেই শুরু হয়। কোনটা আছে? দেখো দশমিকের পরের ঘর থেকেই দেখো পৌনপুনিক রয়েছে, তাহলে অপশন এ হয়ে যাবে আমার অ্যান্সার। বাকিগুলো দেখাই লাগলো না। বোঝা গেল? শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা সবসময় দশমিক ঘরের পরের ঘর থেকে পৌনপুনিক শুরু হয়। এটা দেখো দশমিকের পরের ঘর পৌনপুনিক আছে না, তাই এটা কেটে গেল। দশমিকের পরের ঘরে পৌনপুনিক আছে না, কেটে গেল। তাই 1/6 তো আর নেবই না, কারণ কি এটা কাটাকুটি যাবেই না, তার জন্য এটা হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে। চলে যাও পরের অঙ্কে। দেখো পরের অঙ্কটাও সহজ। পরের অঙ্কটা কি বলেছে? x কে 2 দিয়ে গুণ করে, x কে 2 দ্বারা গুণ করে কি বলেছে? 3 থেকে বিয়োগ এরকম বলেছে, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো x কে 2 দ্বারা গুণ করি, সেই গুণফলটাকে 3 থেকে বিয়োগ, তাহলে 3 বড়, তাই 3 থেকে বিয়োগ দিতে বলেছে।
3 আছে 3, x কে 2 দিয়ে গুণ করলে 2x হয়ে যায়। এটা হয়ে গেল আমার অ্যানসার। ঠিক আছে, এটা হয়ে গেল আমার অ্যানসার। এটা অপশন নম্বর কততে রয়েছে? সি তে রয়েছে। একটা অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যানসার। আবার বোঝাচ্ছি, x কে 2 দ্বারা গুণ, এই যে x কে 2 দ্বারা গুণ করেছি, গুণ করে 3 থেকে বিয়োগ দিতে বলছে। এই গুণফলটা 3 থেকে বিয়োগ দিতে বলছে। 3 থেকে 4 থেকে বলবে সেটা আগে লিখি, 3 থেকে বলছে তাই 3 আগে লিখেছি। 3টা 3 ললো বিয়োগ বিয়োগ, x আর 2 যখন গুণ হয়ে যায় সংখ্যাটা আগে চলে আসে, এবিসিডি গুলো পরে চলে যায়। ঠিক আছে, চলে যাবো পরের অঙ্কে, 2 নম্বর অঙ্কগুলো। ঠিক আছে, চলে যাবো 2 নম্বর অঙ্কগুলোয়। পরের অঙ্ক কি বলছে? পরের অঙ্ক বলছে 2 গসাগু বিশিষ্ট, মানে যাদের গসাগু 2 হবে কিন্তু 2 অঙ্কর হবে। 2 অঙ্কর মানে কি? ডবল ডিজিটের সংখ্যা হবে। 0 8 কখনো ডবল ডিজিটের সংখ্যা না, সামনে শূন্যর কোনো ভ্যালু নেই, তাই এটা সিঙ্গেল ডিজিট মানে একটা অঙ্কের সংখ্যা। এবার যদি আমি লিখি 10, এটা ক অঙ্কের সংখ্যা হলো? 2 অঙ্কের সংখ্যা হলো। 12 14, ঠিক আছে, এগুলোর ডিসটেন্স কত? 10 থেকে 12 কত? 2, 12 থেকে 14 কত? 2। দেখো এদের লসাগু 2 বেরোবে, মানে গসাগুও 2 বেরোবে। সবসময় আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করব। তাহলে আমি এখানে লিখে রাখি সংখ্যাগুলি হলো 10 12 14, যাদের গসাগু কত? 2। তার প্রমাণও আমি করে দিচ্ছি, সবসময় ছোটটাকে দিয়ে মেজোটাকে ভাগ করতে হয়। 10 কে 10 2, ভাগটা কি মিললো? মিললো না, তাই এই 10টাকে আবার এখানে নিয়ে আসতে হয়। 5 দুগুণে 10, এবার ভাগটা মিললো, তাহলে গসাগু কত? 2। এই 2টাকে দিয়ে দেখো এটার আর এটার কাজ হয়ে গেছে। এবার কোনটা বাকি রয়েছে? 14 বাকি রয়েছে। এই যে যেই 2টা পেলাম, এই 2টাকে দিয়ে 14টাকে ভাগ করে দেবো। 7 দুগুণে 14, তাহলে উত্তর কত পেলাম? মিললো। তাহলে এদের গসাগু কত পেলাম? 2। তাহলে গসাগু কত পেলাম? 2। নিচে করেও দেখিয়ে দিলাম। ভাগ পদ্ধতিতে গসাগু বলা হয়। আবার বলছি, 10 কে দিয়ে 12 কে ভাগ করলাম, 10 কে 10, 12 থেকে 10 বিয়োগ দিলে 2 হয়, সেই 2 কে দিয়ে 10 কে ভাগ করতে হয়। যতক্ষণ ভাগ না মিলবে ওপরের ঘরটাকে নিয়ে এসেই মাঝখানের ঘরে বসাতে হয়। ঠিক আছে, 5 দুগুণে 10 করলাম, 2টা গসাগু গেল। সেই 2টাকে দিয়ে এখন 14টাকে ভাগ করলাম, ভাগ করে দেখলাম মিলে গেল, তাহলে গসাগু কত পেলাম? 2। বোঝা গেল জিনিসটা? তাহলে সংখ্যা তিনটি কোনটা হলো? 10 12 14। ঠিক আছে, দেখে নাও। চলে যাও পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলেছে? বলেছে 2 অঙ্কের একটি বিজোড় সংখ্যা লিখি, মানে 2 অঙ্কের একটা বিজোড় সংখ্যা লিখতে হবে এবং তার সব থেকে নিকটবর্তী একটি পূর্ণবর্গ সংখ্যা লিখি। আচ্ছা, 2 অঙ্কের, একটু আগে বললাম 2 অঙ্ক মানে কি? দুখানা ডিজিট থাকবে। ঠিক আছে, 2 অঙ্কের বিজোড় সংখ্যা 11 ধরলাম, 11 হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে, এবার তার সব থেকে কাছে দুটি পূর্ণ সংখ্যা হলো একটা 10 একটা 12। ঠিক আছে, দুটোই বলে দিলাম, যে কোনো একটা লিখলেই হলো। বোঝা গেছে জিনিসটা? আবার বলে দিচ্ছি, 2 অঙ্কের বিজোড় সংখ্যা 11। বিজোড় সংখ্যা কাকে বলে? যাদের পেছনে 1 3 5 7 আর 9 থাকে তাদেরকে আমরা বিজোড় সংখ্যা বলি। কি বললাম? যে সংখ্যাগুলোর পেছনে 1 3 5 7 9 থাকে সেগুলোকে আমরা বিজোড় সংখ্যা বলি। তাহলে 2 অঙ্কের বিজোড় সংখ্যা কত হলো? 11 হলো। এবার 11-র কাছে, কাছে কোনটা হয়? 10ও হয় আবার 12ও হয়। 11 থেকে 1 কমালে কত? 10, সেটা 11-র কাছে হলো। আবার 11 থেকে 1 বাড়ালে কত হয়? 12। দুটোই কাছে হয়, যে কোনো একটা লিখলেই হলো। ঠিক আছে, চলে যাও পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলেছে দেখো, 2-এর 3 নম্বর অঙ্কে কি বলেছে? lxv, আর একটা কি বলেছে? lxxiv। lxxiv, দেখো এই জিনিসটা ভালো মতো বুঝবা, এই জিনিসটা ভালো মতো বুঝবা। দেখো l মানে কত? l মানে হচ্ছে 50, এটা মানে কত? 10, এটা মানে কত? 10, আর এটা মানে হচ্ছে 5। এগুলোকে আবার যোগ করি, 50 আর 10 এ 60 আর 2 এ 70 আর 5 এ 75। তাহলে l মানে কত? 50, x মানে 10, x মানে 10, 50 আর 20 70 আর 5 এ 75। ঠিক আছে, এখানে l মানে কত? 50,
x মানে 10, x মানে 10, iv, এই iv মানে v মানে 5, 5 এর থেকে 1 কম, তার মানে কত 4। এবার এগুলোকে যোগ করি, তাহলে কত হলো 50 আর 10 60 আর 10 70 আর 4 74। তাহলে বড় কোনটা হলো 75, তাহলে এদিকে হয়ে যাবে হ্যাঁ। তাহলে এদের মধ্যে বড় কোনটা হলো, আমাকে এখানে কি বলতে, কি বার করতে বলেছে, বৃহত্তম কোনটি। তাহলে লিখব বৃহত্তম হলো এল এক্স এক্স ভি, এটা হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, কি করে হলো বোঝা গেল। এল এক্স এক্স ভি মানে 75, এল এক্স এক্স আই ভি, আই ভি, ভি মানে তো 5, 5-এর এক ঘর আগে কত হয় 4, তাহলে 74 আর এটা 75, তাহলে বড় কোনটা এটা, তাই এই ঘরটা আমি অ্যান্সার করে দিলাম। ঠিক আছে, চলে যাও পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 6 5 5 0 9 4 সংখ্যাটির, দেখো এই অঙ্কটা তো আমি বোর্ডে ঢুকছি না, এই অঙ্কটা সবাই দেখো এই দেখো এরকম এরকম জায়গা দিয়ে দেখো নিচ দিয়ে দেখো করা রয়েছে, প্রশ্নটা রয়েছে, সেই প্রশ্নটা ভালো করে পড়ো, আগে পড়বে তারপর অঙ্ক করবে। আমার কথা শুনে শুনে অঙ্ক করে গেলাম তাহলে কিন্তু অঙ্ক কিছু শিখতে পারবে না, আগে পড়বে ভালো মতো করে কি বলতে চেয়েছে, তারপরে আমার কথাগুলো শুনে তারপর অঙ্ক করবে। আগে পজ করে নেবে ভিডিওটা, পজ করে অঙ্কগুলো ভালো মতো কেয়ারফুলি ভাবে পড়বে, পড়ে নিয়ে তারপরে দেখবি কি যে আমি কোন প্রসেসে অঙ্কগুলো করাচ্ছি। ঠিক আছে, এবার দেখো অঙ্কটা কি বলেছে, 6550,947 সংখ্যাটির 6-এর স্থানীয় মান ঠিক রেখে অঙ্কগুলিকে পুনরায় 7 অঙ্কের ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মানে কি ছোট সংখ্যা বানাতে বলেছে। তাহলে সংখ্যাটা আমাকে কি দিয়ে দিয়েছে, 6550, 6550, তারপরে 947, 947, এর থেকে কি বানাতে হবে, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে, যার 6-এর মান একই থাকবে, 6 যে জায়গায় রয়েছে সেখানেই থাকবে। দেখো বইই বলে দিয়েছে যে 6-এর স্থানীয় মান একই রেখে, তাহলে 6 দেখো প্রথমেই রয়েছে তাই 6কে টুকলাম। ঠিক আছে, তারপরে এবার ক্ষুদ্রতম সংখ্যা বানাতে বলছি, কি বলেছে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম কথার অর্থ হচ্ছে ছোট সংখ্যা। কি সংখ্যা বানাবো, আমি ছোট সংখ্যা বানাবো। তাহলে 6-এর পরে ছোট সংখ্যা কি রয়েছে 0, তারপরে কি রয়েছে 4, তারপরে কি রয়েছে 5, তারপরে কি রয়েছে 5, তারপরে কত রয়েছে 7, তারপরে হচ্ছে 9। এটা হয়ে গেল আমার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাকে একটা সংখ্যা বলে দিয়েছে, বলে দিয়ে বলছে 6-এর মান একই রেখে, 6 যেখানে আছে সেখানেই থাকবে, তারপরে আমাকে ক্ষুদ্রতম সংখ্যা বানাবে। ক্ষুদ্রতম কোনটা, ছোট থেকে বড় সাজিয়ে দিই, 0 4 5 5 7 9, দেখো ছোট থেকে বড় সাজিয়ে দিয়েছি। ঠিক আছে, চলে যাও পরের অঙ্কে। বলেছে যে 15 এর ছোট একটি পূর্ণ সংখ্যা লিখি, 15 এর ছোট একটি পূর্ণ সংখ্যা, 15 থেকে ছোট পূর্ণ সংখ্যা কত হয়, 13 14 12, যে কোনো একটা লিখলেই হলো। 15 থেকে ছোট যে কোনো একটা সংখ্যা লিখলেই হলো, সেগুলোকে পূর্ণ সংখ্যাই বলা হয়। ঠিক আছে, চলে যাও পরের অঙ্কে। দেখো 4টি 30 60 আর 90, তাই বলেছে তো 30 60 আর 90 দ্বারা, 90 সেট স্কয়ারের দ্বারা, সেট স্কয়ারের দ্বারা সেট স্কয়ারের দ্বারা যে চতুর্ভুজ আঁকা যাবে, চতুর্ভুজ আঁকা যাবে তা হলো আয়তক্ষেত্র। এটা মুখস্থ রাখবা। ঠিক আছে, কিভাবে হয় আমি যখন জ্যামিতি করাবো তখন বুঝিয়ে দেবো। 4টি 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি সেট স্কয়ারের দ্বারা আঁকা যাবে তা হলো কোন চতুর্ভুজ, চতুর্ভুজটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে, চলে যাও পরের অঙ্কে। 7 নম্বর অঙ্ক, একটা সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীতে, একটা সমকোণী ত্রিভুজে, এটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজ একটা এরকম টাইপের দেখতে হয়। ঠিক আছে, সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীতে মানে এই সমকোণ, এটার মান কত ডিগ্রি হয় জানো, এটার মান 90 ডিগ্রি হয়।
তার বিপরীতে মানে এই কোণটা 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এই কোণটা আমার কত হবে সেটা বলতে চেয়েছে। বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতের কোণ দুটির একটি 30 ডিগ্রি হলে, সমকোণী ত্রিভুজ কোনটা? এটা সমকোণী ত্রিভুজ মানে যেই জায়গাটার থেকে কোণটা উৎপন্ন হয় সেটা সবসময় 90 ডিগ্রি হবেই। সমকোণ মানেই তোমরা ছোটবেলায় পড়েছো 90 ডিগ্রি কোণ। সেই সমকোণী ত্রিভুজের কটা কোণ হয়? এই একটা, এই দুটো, এই তিনটে কোণ হয়। সেই তিনটে কোণের মান কত ডিগ্রি হয়? তিনটে কোণের মান সবসময় কত হয় জানো? তিনটে কোণের মান হয় 180 ডিগ্রি। তিনটে কোণ যোগ করে কত বেরোবে? 180 ডিগ্রি বেরোবেই, তুমি যেমন খুশি আঁকো না কেন। তুমি যদি স্কেল দিয়ে এরকম যেমন খুশি একটা ত্রিভুজ এঁকে দেখো না কেন, তিনটে কোণা যদি মিলিয়ে দাও দাগ কেটে, সেটাকে যদি মেপে দেখো চাঁদার সাহায্যে, তোমার 180 ডিগ্রি বেরোবে। তাহলে ত্রিভুজের তিনটে কোণের মান কত হয়? 180 ডিগ্রি। কিন্তু এখানে কোন ত্রিভুজ বলেছে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা মান 90 ডিগ্রি হয়। সমকোণী কথার অর্থই 90 ডিগ্রি। তাহলে একটা 90 হয়ে গেল, আর একটা কোণের মান 30 বলে দিয়েছে। তাহলে 90 হয়ে গেল আর 30 হয়ে গেল। তাহলে 90 আর 30 যোগ করলে কত হয়? 120 হয়েই গেল। কিন্তু আমার কত হতে হবে? 180 হতে হবে। তাহলে 180 থেকে আমি বিয়োগ করে দেখি আর কত লাগবে, দেখছি 60 লাগবে। তাহলে কত ডিগ্রি কোণ হবে? এই কোণটার মান হবে 60 ডিগ্রি। তাহলে অপর কোণটার মান কত হলো? অপর কোণের মান 60 ডিগ্রি। বোঝা গেল জিনিসটা? আবার বুঝিয়ে দিচ্ছি। বলছে যে সমকোণী ত্রিভুজের সমকোণের উল্টো দিকের কোণ 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে সমকোণ বলেছে, সমকোণের মান কত ধরে নিতে হয়? 90 ধরে নিতে হয়। তার উল্টো দিকে 30 বলে দিয়েছে। তাহলে বলছে অপর একটি কোণের মান কত, মানে এটার মান কত? তাহলে 90 আর 30 তো হয়ে গেছে। 90 আর 30 যোগে কত হয়? 120 হয়। 120 তো হয়ে গেছে, কিন্তু টোটাল আমার কত হতে হবে? টোটাল তো আমরা জানি 180 হতে হবে। তার মধ্যে আমার 120 হয়েছে। তাহলে কত লাগে? আর 60 লাগে। তাহলে এই কোণটার মান হয়ে যাবে আমার 60। ঠিক আছে, আজকে এটুকু অবধি থাকবে। পরের ক্লাসটা আমি যতটা পারবো তাড়াতাড়ি নিয়ে আসবো। আর আমি এটুকু বলতে পারি যে ইউটিউবে এখনো অবধি ক্লাস 6-এর ফাইনাল পরীক্ষার যে সেটটা আছে প্রশ্নবিচিত্রা, সেটা এখনো কেউ শুরু করেনি। আমি প্রথম শুরু করাচ্ছি। সবাই একটু কেয়ারফুলি ভাবে অঙ্কগুলো করো। আর সবাই যদি মানে মনে করো যে আমার পড়ানোর স্টাইলটা ভালো লাগছে, কিংবা আমার অঙ্ক বোঝানোর পদ্ধতিটা যদি ভালো লাগছে, তাহলে তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা একটু লাইক আর সাবস্ক্রাইবটা করো। কারণ কি আমার একটা ছোট চ্যানেল, তোমরা যদি লাইক আর সাবস্ক্রাইব যদি না করো, আমি ঠিকঠাক মতো ভাবে আমার ভিডিও কন্টেন্টটা এগোতে পারবো না। ঠিক আছে, এটুকু আমার সাহায্য করো। আর তোমরা সবাই একটু চেষ্টা করবে তোমাদের যেসব বন্ধু বান্ধবীরা রয়েছে তাদের কাছে আমার এই অঙ্কের লিঙ্কগুলো শেয়ার করার। ঠিক আছে, থ্যাংক ইউ।